আসসালামু আলাইকুম। আইটিএস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেই পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করবেন। তো আমি পুরো প্রসেসটাই এখান থেকে দেখাবো। যদি এই কাজটি আপনি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং ডান পাশে এখানটাতে আসলে এরকম একটা 3 ডট মেনু পাবেন, সেখানে ক্লিক করে তারপর এখানে ডেস্কটপ সাইট সেখানে ক্লিক করলে আপনার মোবাইলটাও এরকম হয়ে যাবে, অর্থাৎ আমার সাথে হুবহু মিলে যাবে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সর্বপ্রথম লিখতে হবে rebpbs.com। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আনলে আবেদন করার নিয়মাবলী আপনি এখানে দেখতে পাবেন, সবগুলো এখানে বিস্তারিত লেখা আছে। আবেদন করার নিয়মাবলী আমরা প্রথমে একটু জানবো। আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয়পত্র ও সংযোগ স্থলের মূল দলিল বা খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সার্ভিস ড্রপের দূরত্ব সংযোগ স্থল হইতে সার্ভিস পুলের দূরত্ব 130 ফুটের মধ্যে হতে হবে। সঠিকভাবে মেপে সার্ভিস ড্রপের দূরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দূরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংযোগ পেতে বিলম্ব হতে পারে। আবেদনের 7 দিনের মধ্যে গড় বা হাউস ওয়ারিং এবং সোলার ইউনিট প্রযোজ্য হলে স্থাপন করত তা অনলাইনে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, অন্যথায় আবেদনটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। মোট লোড 80 কিলোওয়াট এর বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে। অনলাইনে সার্ভে করার পর প্রয়োজনীয় অর্থ, আবেদন ফি, মেম্বারশিপ ফি ও নিরাপত্তা জামানত জমাদান সহ সকল নির্দেশনা এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আবেদন ফরমের লাল চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণ করতে হবে। আবেদনপত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নাম্বার প্রদান করুন। আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নাম্বার অবশ্যই সংরক্ষণ করতে হবে। সংযোগের অর্থ ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং, রকেট, ট্রাস্ট ব্যাংকের মোবাইল অ্যাপ ট্যাপ এর মাধ্যমে পরিশোধ করা যাবে। রকেট বা ট্যাপ এর মাধ্যমে ফি পরিশোধ করার জন্য নিচে নিয়মাবলী রয়েছে, এখান থেকে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। তো এখন আমরা আবেদন শুরু করব। এজন্য আমরা এখানে যে আবেদন মেনুটা রয়েছে এখানে কার্সার রাখলেই কয়েকটা সাব মেনু চলে আসবে। তো আমরা যেহেতু আবেদন করব তাই আবেদন থেকে আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে এরকম একটা ফর্ম আসবে। এখন আমাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমে এখান থেকে আপনাকে সমিতির নাম সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সমিতির নামটা সিলেক্ট করব। তারপর এখান থেকে জোনাল অফিস সিলেক্ট করবেন। সংযোগের ট্যারিফ, এখানে যদি আপনি বাসাবাড়ির জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে এলটিএ আবাসিক, আর বাণিজ্যিক হলে বাণিজ্যিক, আপনার যেটা হয় এখান থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু আবাসিক লাইন নিব তাই আমরা এখানে এলটিএ আবাসিক এটা সিলেক্ট করব। এরপর এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। আবেদনকারীর পিতার নাম লিখতে হবে নিচের ঘরে। তারপর মাতার নাম বাংলায়, এখানে মার নামটি বাংলায় লিখতে হবে। এরপর স্বামী বা স্ত্রীর নাম বাংলাতে লিখতে হবে, অর্থাৎ যদি আমরা আবেদনটা যার নামে করছি সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে, সে যদি ম্যারিড হয় তাহলে তার স্ত্রীর নাম, আর যদি সে মহিলা হয় তাহলে তার স্বামীর নামটা এই ঘরে লিখতে হবে। আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এখানে কিছুই লিখতে হবে না। এরপর এখানে জন্ম তারিখটি লিখতে হবে। জন্ম তারিখ এই যে এখানে এই যে ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর তারপর এই যে প্রথমে এখান থেকে হচ্ছে সালটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে মাস সিলেক্ট করবেন। এরপর এখান থেকে দিনটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে জাতীয়তা বাংলাদেশি। তারপর এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে সেটা ইংরেজিতে দিতে হবে। মোবাইল নাম্বার ইংরেজি, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর বিকল্প ফোন নাম্বার, এখানে যদি এছাড়াও অন্য কোনো নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন, আর না থাকলে দরকার নাই। ইমেল নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। তারপর এখান থেকে লিঙ্গ পুরুষ বা মহিলা যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। টিন নাম্বার থাকলে এখানে দিবেন, না থাকলে দরকার নাই। এরপর হাউস ওয়ারিং নিশ্চিত করুন, এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে। তার মানে আপনার এর আগে অবশ্যই হাউস ওয়ারিং সম্পূর্ণ করতে হবে। গ্রাউন্ডিং রডের মেমো নং, এটা হচ্ছে আপনি যে দোকান থেকে বা যার কাছ থেকে এই গ্রাউন্ডিং রডের যাবতীয় মালামাল, অর্থাৎ হাউস ওয়ারিংয়ের যে বিভিন্ন মালামাল আপনি কিনেছেন তার কাছ থেকে
অর্থাৎ সেই দোকান থেকে বা সেই ব্যক্তি আপনাকে যে দিয়েছে, মেমোটা দিয়েছে, সেই মেমোটার একটা নাম্বার আছে। এই যেমন ধরুন এই যে এখানে এই একটা নাম্বার আছে, এই নাম্বারটা এখানে লিখে দিতে হবে, 521 লিখে দিলাম। এরপর এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। এরপর মহল্লা বা রোড নাম্বার, তারপর বাড়ির নাম বা হোল্ডিং নাম্বার, এগুলো যদি আপনার থাকে তাহলে দিবেন, যেহেতু এগুলো কম্পালসারি না। যেগুলো শুধুমাত্র স্টার দেওয়া সেই অপশনগুলোই আপনি আগে পূরণ করবেন, আর যেগুলো স্টার দেওয়া নেই এগুলো আপনি চাইলে করতে পারেন, না চাইলেও সমস্যা নেই, এটা পূরণ না করলেও সমস্যা নেই। এরপর যদি আপনি যেখানে আপনার মিটারটি বসাতে চাচ্ছেন, যেখানে বিদ্যুৎ সংযোগ নিতে চাচ্ছেন সেই ঠিকানা আর আপনার স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে চেকবক্সটা রয়েছে, প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসেবে ব্যবহার করুন, এই চেকবক্সে টিকমার্ক দিলে ওই ঠিকানা কিন্তু এখানেও চলে আসবে। পাশাপাশি এক্সট্রা কিছু অপশন আসবে, যেমন মৌজা, এখান থেকে আপনার মৌজাটা দিয়ে দিতে হবে, অর্থাৎ জমিটা যে মৌজায় সেই মৌজার নামটা এখানে লিখে দিতে হবে। তারপর জমির দাগ নাম্বার এখানে লিখতে হবে। এরপর খতিয়ান নাম্বার, অর্থাৎ পর সাইজে খতিয়ান নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর জমির মালিকানার ধরন, অর্থাৎ আমরা যার নাম লিখেছি এই জমিটা সে কীভাবে মালিক হয়েছে, যেমন তার নিজের জমি হতে পারে, অথবা পৈতৃকভাবে মালিকানাধীন হতে পারে, ভাড়াকৃত বা লিজ হতে পারে। তো আমরা যেহেতু বাড়ি আবাসিক মিটার নিচ্ছি এটা বাড়িতে, তাই এখানে নিজ বা পৈতৃক মালিকানাধীন এটা সিলেক্ট করব। জমির আইনগত মালিকের নাম, এটা আমরা যার নামে আবেদন করছি সেই ব্যক্তি বা তার পিতার নাম এখানে লিখে দিবেন। জমির মালিক যিনি তার নামটাই এখানে লিখতে হবে। এবারের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো নিকটবর্তী সার্ভিস পুল হইতে দূরত্ব কত ফুট সেটাতে লিখতে হবে। অর্থাৎ আপনি যেখানে আপনার মিটারটি বসাতে চাচ্ছেন তার পাশে একটা বিদ্যুতের খুঁটি রয়েছে, ওই খুঁটি থেকে আপনার যেখানে বসাবেন মিটারটি তার দূরত্ব কত। এখানে যদি দূরত্ব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নাও পেতে পারেন। সার্ভিস ড্রপের দূরত্ব সংযোগ স্থল হইতে সার্ভিস পুলের দূরত্ব 130 ফুটের মধ্যে হতে হবে। তো এখানে আমাদের দূরত্ব হলো 100 ফুট, আমরা এখানে 100 ফুট লিখে দিলাম। আবেদনের প্রকৃতি, এটা হচ্ছে স্থায়ী সংযোগ, আর যদি অস্থায়ী বা অল্প কিছুদিনের জন্য নিতে চান সেক্ষেত্রে অস্থায়ী সংযোগ বা সাময়িক সংযোগ দিয়ে দিবেন। তো আমরা যেহেতু স্থায়ী সংযোগের আবেদন করব তাই আমরা স্থায়ী সংযোগ এটা সিলেক্ট করলাম, স্থায়ী সংযোগ। এইবার আপনি কি কি আইটেম ব্যবহার করবেন এই লোড অপশনে সেই জিনিসগুলো দিতে হবে। যেমন আমরা লাইট 20 ওয়াটের লাইট ব্যবহার করব, মনে করুন 5টি। লোড এখানে লিখলাম আমরা 20, মোট লোড অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর এখানে সংযোগ করুন, এখান থেকে ফ্যান ব্যবহার করব। এরপর এখানে সবকিছু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এই লাইনটাতে, এখানে আপনাকে আর কিছু করতে হবে না। বাড়ির বা প্রতিষ্ঠানের লোকেশন এবং মন্তব্য বাংলায় লিখতে হবে এখানে। যেমন মনে করুন আমরা যেখানে মিটারটি নিতে চাচ্ছি সেটা কোনো একটা স্কুলের পাশে বা কোনো একটা মন্দিরের পাশে বা মসজিদের পাশে, সেই বিষয়টাই এখানে লিখে দিতে হবে, এটা এভাবে লিখে দিবেন। তারপর এখন আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ছবি, জাতীয় পরিচয়পত্র, খারিজ এবং গ্রাউন্ডিং রডের মেমো, এই জিনিসগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। এখন এখানে আমরা যে ডকুমেন্টগুলো আপলোড করব এই ডকুমেন্টগুলো কিন্তু এই সাইজ না হলে কিন্তু নিবে না, এবং সাইজ কোনটার কত হবে সেটা এখানে দেওয়া আছে। যেমন ছবি, এটার সাইজ হবে হলো যেমন 300x300, আর এর সর্বোচ্চ সাইজ হবে হলো 150 কিলোবাইট, 150 কিলোবাইটের বেশি হলে কিন্তু হবে না। এখন এই সাইজগুলো আমি আপনাদেরকে করে দেখাবো। এটা আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে ফটো রিসাইজ বা রিসাইজ ফটো এই ওয়েবসাইটে যেও করতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ দিলে এরকম বহু ওয়েবসাইট পেয়ে যাবেন, সেটা করতে পারেন, অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করেও কিন্তু করতে পারেন। ফটো এডিটর নামে সুন্দর একটা অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ব্যবহার করেও কিন্তু আপনি ফটোর সাইজ করতে পারেন। তো এখন আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি কীভাবে 300x300 সাইজের একটা ফটো আমরা করব। আমরা এখানে ফটোশপ ওপেন করেছি, ফটোশপের যে কোনো ভার্সন আপনি ব্যবহার করতে পারেন, সিস্টেম একই। আমরা ছবিটাকে ফটোশপে নিয়ে এলাম, এখন আমরা এটাকে 300x300 পিক্সেল করব। তো আপনি দুভাবে করতে পারেন, যেমন এই ফটোশপে ক্রপ আইকনে ক্লিক করে এখানে 300 পিক্সেল
এখানে 300 পিক্সেল, রেজুলেশন দিবেন 100 বা 72। তো তারপর এখান থেকে এই যেভাবে ক্রপ করে নেবেন। তো ক্রপ করলাম আমরা এই যেটাকে, এই যে আমাদের ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস চেপে আমরা সেভ দিলাম, স্বাভাবিক যেভাবে আমরা সেভ করে থাকি সেটাই আর কি। এখন আমরা এখানে ছবিটা আপলোড করে দিব। এরপর জাতীয় পরিচয়পত্র আমাদেরকে আপলোড করতে হবে, আর জাতীয় পরিচয়পত্র সাইজটি হতে হবে 600x475 পিক্সেলের, এবং সেটা জায়গা খাবে সর্বোচ্চ 300 কিলো, অর্থাৎ 300 কিলোবাইটের বেশি হলে কিন্তু হবে না। এখন আমরা যে এনআইডি কার্ডটি আমরা আপলোড করব, মনে করুন এটা হলো 572x849, এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশনটি। তো এখন আমাদের ডাইমেনশন করতে হবে হলো এই যে এখানে দেয়া আছে 600x475। তো এখন আমরা আইডি কার্ডটাকে ফটোশপে নিয়ে এলাম। এবার আপনি চলে যাবেন ইমেজে, আর একটি এবার অন্য সিস্টেমে দেখাবো। ফটোশপের ইমেজ মেনু থেকে ইমেজ সাইজে যাবেন, তারপর এই টিকটা তুলে দেবেন, এই যে এখানের এই টিকটা তুলে দেবেন। তারপর এখানে দেবেন এই যে ওয়েট হচ্ছে 600, হাইট হলো 475, এই যে হাইট 475। এখন এখান থেকে ওকে করে দিব। এই দেখুন এটা কেমন হয়ে গিয়েছে। তো এটাকে আমরা একটা সাইজ করব, আর একটু ভালো লাগবে দেখতে। তাহলে তো কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল এ প্রেস করবেন, তারপর কন্ট্রোল টি প্রেস করবেন। এইবার এখানে কার্সার ধরবেন, এই যে মাউস পয়েন্টার এখানে রাখবেন। এখন শিফট এবং অল্টার এই দুইটা বাটন চেপে রেখে তারপর এভাবে ছোট করে দিবেন। এই যে দুই পাশে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমরা আনডু করে ব্যাকে গেলাম। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটাকে এখান থেকে সাদা করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইবার কন্ট্রোল এ কন্ট্রোল টি, তারপর শিফট এবং অল্টার কি চেপে এই যে আমরা এটাকে ছোট করে দিলাম। এখন কিন্তু মানানসই হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ দেব, কন্ট্রোল এস চাপ দিলাম, সেভ হয়ে গেল। ফাইলটি আমাদের যেখানে ছিল সেখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা আপলোড করে দিব, জাতীয় পরিচয়পত্র। এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করব। তারপর এই যে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রটা কিন্তু আমরা আপলোড করে ফেললাম। এখন খারিজ বা খতিয়ান, এটা আমাদেরকে আপলোড করতে হবে। যদি আপনার খারিজ বা খতিয়ান একাধিক পৃষ্ঠার হয়ে থাকে, সেক্ষেত্রে স্ক্যান করার পর ইমেজগুলোকে আপনি ওয়ার্ড ফাইলে নেবেন এবং ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নিয়ে তারপর হচ্ছে আপলোড করবেন। আর আপনার এই ফাইলটার দৈর্ঘ্য হবে, অর্থাৎ ওয়েট হবে সর্বোচ্চ 700 কিলোবাইট। 700 কিলোবাইটের বেশি হলে কিন্তু এটা নেবে না। এখন আমরা আমাদের যে খারিজটা রয়েছে, সেই খারিজটাকে এই যে এখানে নিয়ে আসলাম। খারিজের কিন্তু কোনো ডাইমেনশন দেওয়া নেই, এটা পিডিএফ ফাইল যেহেতু সাপোর্ট করবে, তাই এখানে কোনো ডাইমেনশন নেই। এবং সর্বোচ্চ সাইজ হতে হবে 700 কিলো। তো এখন আমরা দেখি আমাদের এটা সাইজ কত আছে। এটা সাইজ আছে 107 কিলোবাইট, তার মানে এটা নিবে। এবং আমাদের ইমেজ ফাইল আছে, এটাও নিবে। তো এই যে আমরা এটাকে আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেল। এখন হচ্ছে গ্রাউন্ডিং রডের মেমো, এটার কিন্তু ডাইমেনশন দেওয়া আছে 600x475 এবং সাইজ হতে হবে সর্বোচ্চ 300 কিলোবাইট, মানে 300 কিলোবাইটের নিচে। তো এখন আমরা এটাকে করি। এই হলো আমাদের মেমোটা। আমরা আগের মতো আইডি কার্ড যেভাবে করেছি সেভাবেই করব। এই যে এখানে আমরা মেমোটা নিয়ে আসলাম। এবার 600x475 করব কিভাবে? ইমেজে চলে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, তারপর এখানে এই টিকটা উঠা দিতে হবে। আবার বলছি, এখানে দিব ওয়েট হচ্ছে 600 এবং এখান থেকে হাইট 475, হাইট 475। ওকে, ব্যাস হয়ে গেল। এখন আমাদেরকে আবারও একটু এটাকে সাইজ মতো করে নিতে হবে। এই জন্য আমরা কন্ট্রোল এ এবং তারপর কন্ট্রোল টি প্রেস করে তারপর এই যে এখানে কার্সার ধরে শিফট এবং অল্টার কি একসাথে চেপে রেখে এই যেভাবে একটু ছোট করে নিলাম। তাহলে আমাদের মূল ডকুমেন্টটি যেরকম সেরকম দেখা যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখন আমরা কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে দিব। এখন এটাকে আমরা ক্লোজও করে দিতে পারি। তো তারপর এখন আমরা এখানে এই গ্রাউন্ডিং রডের মেমো কপি, এটাকে আমরা আপলোড করে দিব। আপলোড হয়ে গেল। এখন এই যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে একটা টিক মার্ক দিবেন। তারপর এখানে যে কোডটি রয়েছে, এই কোডটাকে আমাদের এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে। এখন এই অংশটাকে আমাদের এখান থেকে কপি করে নিতে হবে, যেটাকে আমরা কপি করে রাখলাম, কারণ এটা আমাদের পরবর্তীতে
দরকার হবে আর কি। তো এটাকে আমরা এরকম একটা টেক্সট ফাইলে আমরা কপি করে রাখলাম এখানে। তো এখন এখানে আমাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখন আমরা আমাদের আবেদনের প্রিভিউটা কিন্তু এখানে দেখতে পাবো। এই হলো আমাদের আবেদনের প্রিভিউ। এখান থেকে আমরা ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করে দিব। কি লেখা আসছে? দুঃখিত, আপনি আবেদন ফি জমা প্রদান ব্যতীত আবেদনের কপি ডাউনলোড করতে পারবেন না। তো এখন আমাদেরকে রকেট অ্যাপে অথবা ট্রাস্ট ব্যাংকের ট্যাপের মাধ্যমে আমরা এই আবেদন ফিটা প্রদান করব। তো এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন একেবারে নিচের দিকে, এখানে চলে আসবেন পেমেন্টের উদ্দেশ্য, আবেদন ফি, রকেট ট্রানজাকশন আইডি এবং ট্রানজাকশনের তারিখ, টাকার পরিমাণ আর হলো রেফারেন্স নাম্বার। এখন এই টাকাটা আপনাকে রকেট অ্যাপের মাধ্যমে দিতে হবে অথবা ট্যাপ অ্যাপের মাধ্যমে দিতে হবে। তো এখন আমি রকেট অ্যাপ ব্যবহার করে এই আবেদন ফিটা দিব। আবেদন ফি দেওয়ার জন্য আমাদের কিন্তু এইটা দরকার হবে, যে কালো উইন্ডোতে আমরা যে মেসেজটা দেখতে পেয়েছিলাম, আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে, আপনার ট্র্যাকিং নাম্বার এত। এই নাম্বারটা আমাদেরকে পেমেন্ট করার সময় দিতে হবে। সর্বপ্রথম চলে যান আপনার রকেট অ্যাপে, তারপর এখানে বিল পেতে ক্লিক করবেন। বিলের ধরন এখান থেকে ইলেকট্রিসিটি সিলেক্ট করে দিবেন। তারপর বিলার খুঁজুন, এখান থেকে পল্লী লিখলেই পেয়ে যাবেন, পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি, এটা সিলেক্ট করুন। দেখুন আইডি নাম্বার 6070। তারপর এখানে আপনার সেই ট্র্যাকিং নাম্বার যেটা রয়েছে, বড় একটা নাম্বার দেখিয়েছিলাম, সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে নিজের হলে নিজের, অন্যের হলে অন্যের দিলে তার নিচে মোবাইল নাম্বারটি দিয়ে নেক্সট বাটন বা পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন, টাকার অঙ্ক দেখতে পাবেন। এরপর এখানে পিন নাম্বারটি দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখুন, ব্যাস তাহলেই পেমেন্ট হয়ে যাবে। এই রসিদটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং এখানেই কিন্তু রয়েছে ট্রানজ্যাকশন আইডি, এখানে সব তথ্যাদি পেয়ে যাবেন। পেমেন্ট করার পর আপনাকে যে ট্রানজ্যাকশন আইডিটা দিবে সেই আইডিটা লিখতে হবে হচ্ছে এখানে, ঠিক আছে? রকেট ট্রানজ্যাকশন আইডি এখানে লিখতে হবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি আর তারিখ, অর্থাৎ আপনি যেদিন পেমেন্ট করবেন সেই দিনের তারিখ, টাকার পরিমাণ, এটা সম্ভবত বর্তমানে 138 টাকা। রেফারেন্স নাম্বার এটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে, এই হলো রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার এটা, আর টাকার পরিমাণে যে লেখা আছে 138 টাকা। তো এই জিনিসগুলো এখানে দিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। এবং আবেদনের কপি ডাউনলোড করার জন্য আপনি এখানে আবেদনে ক্লিক করবেন, তারপর আবেদন ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন। এরপর ট্র্যাকিং নম্বর, এখানে ট্র্যাকিং নাম্বারটি লিখবেন। আপনার ট্র্যাকিং নাম্বারটা কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে, এই ট্র্যাকিং নাম্বারটি এখান থেকে এভাবে কপি করবেন, কপি করে এখানে লিখবেন। তারপর এখানে পিন নাম্বার লিখতে হবে, পিন নাম্বারটিও কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো আমাদের পিন নাম্বার। এই যে এই পিন নাম্বারটি এখান থেকে কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, সাবমিট করার পর আমাদের সামনে সম্পূর্ণ তথ্য এখানে চলে আসবে। এত সময় আমরা যা লিখেছি, তারপর আমরা যে সমস্ত কাগজ অ্যাটাচ করেছি, সবগুলো এখানে চলে আসবে। তো এখন আমাদেরকে এখান থেকে প্রিভিউ করুন এই বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডাউনলোড হয়ে গেল, এখান থেকে আমরা কিপে ক্লিক করব, তারপর ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ওপেন করব, ওপেন করার পর প্রিন্ট করব। এখন আমাদেরকে এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর এর সাথে সকল কাগজপত্র সংযুক্ত করে আমাদের অফিসে জমা দিতে হবে। তারপর পরবর্তী প্রসেস আমরা জানতে পারবো। এখানে কিন্তু আরও কয়েকটি ধাপ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা আবেদন করুন এবং আবেদন ডাউনলোড করুন, এই দুইটা স্টেপ মাত্র শেষ করেছি। এরপর হাউস ওয়ারিং নিশ্চিত করতে হবে। আবেদনের সর্বশেষ অবস্থা জানুন, এই মেনুতে ক্লিক করে আমরা আবেদনের সর্বশেষ অবস্থাটি জানতে পারবো। অফিস কর্তৃক প্রদত্ত সকল SMS দেখুন, এখানে ক্লিক করে অফিস থেকে দেওয়া সকল SMS আমরা দেখতে পারবো। আরও বিস্তারিত কিন্তু এখানে রয়েছে, আপনি এই ওয়েবসাইটে আসলেই সবকিছু পেয়ে যাবেন। এভাবে কিন্তু খুব সহজেই আমরা অনলাইনে পল্লী বিদ্যুতের মিটারের জন্য বা নতুন সংযোগের জন্য আবেদন করতে পারি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।